আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। ঘটনা ঘটতে ঘটতে বেজে গেছে, মানে কলকাতায় একটা দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র ভেস্তে দিয়েছে এলাকার মানুষ, বিশেষ করে একটা মুসলিম যুবক, এক প্রতিবাদী মুসলিম যুবক কলকাতায় বিজেপির দাঙ্গা লাগানোর একটা ষড়যন্ত্র ভেস্তে দিয়েছেন। ঘটনাটা ঘটেছে নর্থ কলকাতা, মানে কলকাতা ওয়ার্ড নম্বর 39, মানে 39 নম্বর ওয়ার্ডের। এটা ওই চিত্তরঞ্জন অ্যাভিনিউ, কলেজ স্ট্রিট চত্বরের পাশে একটা বস্তি এলাকায়। সেখানে একটি শিব মন্দির আছে বস্তির ভেতরে, গলির ভেতরে, এবং সেখানে সেই শিব মন্দিরের ভেতরে থাকা শিবলিঙ্গটাকে ভেঙে গুড়িয়ে দিয়েছে বিজেপিরই এক নেত্রী। বিজেপির নেত্রী সে নিজে মন্দিরের শিবলিঙ্গ ভেঙে গুড়িয়ে দিয়েছে। গুড়িয়ে দিয়ে আশপাশে যেহেতু বস্তি এলাকা, ফলে প্রচুর মুসলিম পরিবারও আছে, ফলে তাদের উপর দোষ চাপিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র প্ল্যানিং করেছিল। কিন্তু ঘটনার সাথে সাথেই সেখানে কিন্তু পৌঁছে যায় এলাকার লোকজন, এলাকার সচেতন মানুষ, এবং বিশেষ করে এক মুসলিম যুবক, প্রতিবাদী যুবক, মোহাম্মদ মাজিদ সম্ভবত নাম। তো সেই মোহাম্মদ মাজিদ, সে প্রতিবাদী যুবক, সে এলাকায় যায় এবং সাধারণ মানুষকে নিয়ে পুরো বিষয়টাকে মিডিয়ার সামনে তুলে ধরার চেষ্টা করে। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এটা নিয়ে দুটো ভিডিও করেছে। আমি আপনাদের দুটো ভিডিও দেখাবো এবং প্রত্যেক অনুরোধ করবো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আপনারা জানেন বিজেপি 2026-এ পশ্চিমবাংলায় চুরি চামারি চিটিংবাজি করে ক্ষমতায় এসেছে, কিন্তু আসার পর থেকে মানুষের উপর বুলডোজার থেকে শুরু করে, মানে হকার বেকার টোটো থেকে শুরু করে, জিনা হারাম বস্তিবাসী থেকে শুরু করে, ছোট ব্যবসায়ী শুরু করে, সবার জিনা হারাম করে ছেড়ে দিয়েছে, তাদের জীবন জীবিকা কেড়ে নিয়েছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যখন মহিলাদের সাথে যে সমস্ত প্রতিশ্রুতি করা হয়েছিল, সেই সমস্ত প্রতিশ্রুতি পালনেও ব্যর্থ, চারিদিকে যখন বিক্ষোভ চলছে, দফায় দফায় বিভিন্ন পৌরসভা, পঞ্চায়েত, বিডিও অফিসে মহিলারা হামলে পড়ছেন, রাস্তা অবরোধ করছেন, সেরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এমনকি যাদবপুরে প্রতিবাদী ছাত্রদেরকে দেশদ্রোহী তকমা দেওয়ার জন্য তারা যাদবপুর ইউনিভার্সিটির মতো জায়গায় হামলা চালাচ্ছে। পুরো বিষয়টাকে দৃষ্টি ঘোরানোর জন্য পরিকল্পিতভাবে একটি বস্তি এলাকাতে, কলকাতার বুকে, একদম সেন্ট্রাল কলকাতা একদম পাশেই, সেখানে উত্তর কলকাতার একদম সেন্ট্রাল কলকাতার মাঝামাঝি কলেজ স্ট্রিট, চিত্তরঞ্জন অ্যাভিনিউর কাছে, সেখানে একটি পাড়ায় 39 নম্বর ওয়ার্ডে, সেখানে একটা এলাকায় একদম সেই বিজেপি নেত্রী, মানে কর্মী, তার নিজের পাড়ার মধ্যে নিজেদের মন্দির, সেটা ভেঙে, তার ভিতরে থাকা শিবলিঙ্গটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। প্ল্যানিং ছিল যে সেখানে মুসলিম মহল্লা, মুসলিমদের উপর দোষ চাপিয়ে বিষয়টাকে সাম্প্রদায়িক একটা দাঙ্গার রূপ দেওয়া। মানে পৃথিবীর এরকম কোনো ধর্মিক দেখিনি যারা নিজের ধর্মকে মারে, নিজের ধর্মের আরাধ্য দেবতাদের মূর্তি ভাঙে, বা নিজেরা নিজেদের ক্ষতি করে অন্যের উপর দোষ চাপায়। এরকম ধর্মের ধার্মিক আমি ভাই দেখিনি, কিন্তু তথাকথিত এই সনাতনীদের কিন্তু এই স্বভাবটা আছে, নিজেরাই নিজেদের ক্ষতি করবে এবং ভিকটিম কার্ড খেলবে। যাই হোক, আর উইল দ্য বিজেপি গুন বি অ্যারেস্টেড ধরা পড়েছে শুনলাম। তো যাই হোক, এবারে আমি আপনাদের জাস্ট ভিডিওটা দেখাই। ভিডিওটা হচ্ছে এই যে, কোথায় গেল, একটু সাউন্ডটা কম, আপনাদের আমি ভিডিওটা দেখাই, হিন্দিতে আছে। যাই হোক, मुझे मेरे लोगों ने फोन किया इतने रात को, क्या आइए, क्योंकि यहाँ पे एक मंदिर आप देख सकते हैं। साउंडটা খুব বাজে, थोड़ा सा देखिए, आप देखिए पहले। এই যে মন্দিরটা দেখছেন গলির ভিতরে, আশা করি পরিষ্কার দেখতে পাচ্ছেন। এই যে পুরো শিবলিঙ্গ, ওই যে কালো শিবলিঙ্গটা ভেঙে গুড়িয়ে দিয়েছে। अभी इस तरह का देख लीजिए, ये शिवलिंग को तोड़ दिया गया है। आप लोग इधर आइए, यहाँ के जो लोकल लोग हैं, किसने तोड़ा है बताइए, किसने तोड़ा बताइए, बताइए बताइए। तोड़ा है उमेश, उमेश तोड़ा है। अच्छा, उमेश क्यों तोड़ा है आपका? उमेश हिंदू है, आप लोग भी हिंदू है, तो उमेश दास, और बोर नाम अच्छे बीना दास ना रीना दास है। हम लोग तो अपना घर में थे। अच्छा अच्छा, सुने कि मंदिर में ढूंढ करके उत्सव करके था। अच्छा, सब बोल रहा कि उमेश की बीवी तो बीजेपी करती है, उमेश की बीवी तो बीजेपी करती है, क्या करती है? ठीक है,
इसकी जो बीवी है वो बीजेपी करती है। और ये बीजेपी जो है, जो अपने आप को हिंदुओं का रहबर, हिंदुओं का ठेकेदार कहती है, आज उसके ही पति ने मंदिर का शिवलिंग तोड़ दिया जरा शराब पी कर। आप बोलिए ना, क्या शराब पी कर? शराब पी के यहाँ देखा है बहुत सारे आदमी आकर के मंदिर में खोल करके जो है इस तरीके से এটা একটা সেকেন্ড ভিডিওটা দেখাই। हमारे इलाका के 139 मालिकता लाइन में जो मंदिर और मंदिर का शिवलिंग तोड़ा गया था, जो एक अपने आप को बीजेपी कर्मी कहती है रीना दास, और वो एक बीजेपी कर्मी है। बात यहाँ पे हिंदू मुसलमान या बीजेपी और तृणमूल का नहीं है, बात है कि किसी सर्वधर्म सम्मान, सभी धर्म का सम्मान होना चाहिए। और जिस तरह से आज मंदिर का शिवलिंग तोड़ा गया है, उसको पुलिस ने अरेस्ट किया है। और उसका साला अभी आकर के जो टूटा हुआ वहाँ पे सामान था उसको हटाने का कोशिश किया। हम लोगों ने पुलिस को, थाना को फोन करके अभी उसको भी अरेस्ट करवाया है। सुबह में कुछ असामाजिक तत्व, कुछ गुंडा बदमाश 25 नंबर वार्ड से यहाँ आकर के सभी को धमकाया है। তাহলে বুঝতেই পাচ্ছেন কেসটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ পুরো পরিকল্পিত ছিল, এই কেসটাকে ঘটিয়ে দেওয়া। কিন্তু এই এলাকার মানুষ এবং এই যুবক মোহাম্মদ মাজিদ, তারা বিষয়টা নিয়ে যখনই প্রশাসনের নজরে আনে এবং সরাসরি থানায় গিয়ে তারা কমপ্লেন করে, লিখিত কমপ্লেন করে, তারপরে পুলিশ এসে এই উমেশ দাস, আর কি বললো, বিনা দাস না রিনা দাস, তো রিনা দাসকে পায়নি, তার হাজবেন্ড উমেশ দাস, তাকে গ্রেপ্তার করে। তারপরে তার শালা এসে আবার ওই মন্দিরে থাকা শিবলিঙ্গ বা ভাঙাচোরা জিনিসগুলো সেগুলোকে হাঁটিয়ে মানে পরিষ্কার করে লুকিয়ে ফেলানোর চেষ্টা করে। তাকেও এলাকার মানুষ ধরে লাস্টে পুলিশের হাতে তুলে দেয়। মানে বুঝতে পারছেন পরিস্থিতিটা কোন লেভেলে গেছে। মানে একজন হিন্দু হয়ে হিন্দুদের পুজো করা শিবলিঙ্গ সেটাকে নিজেরা ভাঙছে, ভেঙে মুসলিমদের ঘাড়ে দোষ চাপানোর খেলা। মানে বিজেপির থেকে নোংরা এরকম, বা বিজেপি আরএসএস এর মতো নোংরা কোন দল সারা পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং এটা কিন্তু পশ্চিমবাংলায় এর আগেও আমরা দেখেছি, এর আগে আমরা মুর্শিদাবাদে অনেকগুলো ঘটনা দেখেছি এবং অন্যান্য জেলাতেও দেখেছি, যেখানে নিজেরাই মূর্তি ভেঙে মুসলিমদের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ দেখে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ধারাবাহিক পশ্চিমবাংলায় এরকম প্রচুর ঘটনা আমরা এর আগের অনেক ভিডিওতে দেখিয়েছি। আপনাদের সেই তালিকা বের করতে বলি, আমি জাস্ট তালিকা আপনাদের একটা দেখাই। টোটাল এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে এরকম নিজেরাই মন্দির ভেঙেছে, মূর্তি ভেঙেছে, আপনাদের একবার দেখি ফাইলটা কোথায় আছে। পশ্চিমবঙ্গে মন্দির ভাঙায় গ্রেপ্তার হিন্দু, আপনাদের পুরো তালিকাটা দিয়ে দিই, আমার এখানে সেভ করা আছে। মানে টোটাল এখনো পর্যন্ত পশ্চিমবাংলাতে এরকম বহু কেস হয়েছে, যে কেসগুলোতে অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে হিন্দুরাই হিন্দুদের মূর্তি ভাঙছে, মন্দির ভাঙছে আর দোষ চাপাচ্ছে মুসলিমদের ঘাড়ে। পরে তদন্ত করতে গিয়ে দেখা যাচ্ছে যে সবগুলোই হিন্দু। এবং ইভেন পাকিস্তানের পতাকা মসজিদের পাশে লাগাতে গেছে, সেখানে অশোকনগরের দিকে আপনাদের মনে আছে, সেখানে পর্যন্ত গ্রেপ্তার হয়েছে। আপনাদের একটা তালিকা দিই ছোট করে। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক সময়ে মন্দির ও মূর্তি ভাঙচুরের তদন্তে পুলিশ প্রশাসন যে সকল হিন্দু ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা আমি উদাহরণ দিচ্ছি। নারায়ণ হালদার, অক্টোবর মাসের ঘটনা 2025-এর। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি কালী মূর্তি ভাঙচুরের ঘটনায় 28 বছর বয়সী স্থানীয় যুবক নারায়ণ হালদারকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ জেরায় সে স্বীকার করেছে মদ্যপ অবস্থায় কাজ করেছিল। যদিও পরবর্তীকালে বিজেপি প্রচার করেছিল নারায়ণ দাস তৃণমূল করে, অমুক করে, তমুক করে, কিন্তু বেসিক্যালি তাকে বিভিন্ন বিজেপি আরএসএস এর, বিশেষ করে আরএসএস এর বিভিন্ন সঙ্গের যে তাদের ট্রেনিং ফেনিং হয় সে সমস্ত ছবি টবি দেখা গেছিল। তো এছাড়াও আরো অনেকগুলো কেস আছে। এছাড়াও আরেকটা হচ্ছে ধরুন প্রসেনজিৎ ঘোষ,
এই প্রসেনজিৎ ঘোষ একা নয়, এর সাথে আরো অনেকে ছিল। সেটা হচ্ছে নদিয়া চোপড়ায় দলীয় কোন্দলের জেরে অশান্তি ছড়ানোর উদ্দেশ্যে একটি সরস্বতী মূর্তি ভাঙচুরের ঘটনায় স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ ঘোষকে গ্রেপ্তার করা হয়। সে নিজে ওই মূর্তি ভাঙার কথা পুলিশের কাছে স্বীকার করে। এই নিয়ে তখন বিশাল তোলপাড় হয়েছিল। এছাড়াও সুব্রত দাস ও তার সহযোগীরা মিলে উত্তর চব্বিশ পরগনায় ঘটনা ঘটেছিল। মধ্যমগ্রাম ও বারাসাত সংলগ্ন এলাকার একটি স্থানীয় মন্দিরের শিবলিঙ্গ ও প্রতিমা ক্ষতিগ্রস্ত করার অভিযোগে সুব্রত দাস সহ দুজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের প্রাথমিক তদন্ত ও সিসিটিভি ফুটেজ দেখা যায় জমি সংক্রান্ত পারিবারিক শত্রুতা ও স্থানীয়দের মধ্যে দৃষ্টি আকর্ষণের খাতে ঘোরাতে রাতে অন্ধকারে এই ঘটনা ঘটিয়েছিল। তারপর বিজয় মণ্ডল, হাওড়ায় ঘটনা। উলুবেড়িয়া একটি শীতলা মন্দিরে প্রতিমা ভাঙচুর ও প্রণামী বাক্স চুরির অভিযোগে বিজয় মণ্ডল নামের একজন যুবককে গ্রেপ্তার করে। তদন্তে জানা যায় এটি কোনো সাম্প্রদায়িক বা ধর্মীয় বিদ্বেষের ঘটনা ছিল না, মূলত চুরির উদ্দেশ্যে ছিল। মানে হিন্দু হয়ে হিন্দু মন্দিরে চুরি করছে, মূর্তি ভাঙচুর করছে। রাজেশ পাল, পূর্ব বর্ধমানের কেস। কাটোয়ার একটি অঞ্চলে রাতের অন্ধকারে কালী মন্দিরে প্রতিমা ভাঙার অভিযোগে স্থানীয় বাসিন্দা রাজেশ পালকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জিজ্ঞাসাবাদে প্রকাশ পায় যে ব্যক্তিগত ক্ষোভ ও পারিবারিক বিরোধের জেরে উত্তেজনা বৃদ্ধির উদ্দেশ্যে সে মদ্যপ অবস্থায় এই কাণ্ড ঘটিয়েছিল। সব ভক্ত, সব ধর্ম, মানে বিশাল বড় মানে বিষয়। তারপর যে কার্তিক পরামানিক, হুগলি চন্দননগর মহকুমা এলাকায় একটি সার্বজনীন দুর্গা উৎসবের কাঠামোর প্রতিমা ভাঙচুরের ঘটনায় মানসিক ভারসাম্যহীন ও মদ্যপ কার্তিক পরামানিককে পুলিশ গ্রেপ্তার নেয়। স্থানীয়রা প্রথমে এটিকে উদ্দেশ্য প্রণোদিত নাশকতা বলে করলেও প্রমাণ দেয়। যাই হোক, এরকম প্রচুর তালিকা, মানে তালিকার কোনো শেষ নেই। আপনি যদি একটু গুগল করেন দেখবেন যে বিগত 2-3 বছরের মধ্যে এরকম না হলে 15 থেকে 20টি ঘটনা আপনি পেয়ে যাবেন যেখানে, এবং এই যে যারা যারা গ্রেপ্তার হয়েছে অধিকাংশই দেখবেন সবই বিজেপি RSS এর ভাইরাস আক্রান্ত, সব জম্বি এক একটা। তো যাই হোক, তো কলকাতার বুকে এই যে এইরকম একটা পরিবেশের মধ্যে হঠাৎ করে একজন হিন্দু, উমেশ দাস, তার বউ মীনা দাস, তারা মিলে নিজেদের এলাকায় একটা মন্দিরের শিবলিঙ্গ ভেঙে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা করছে। যাই হোক, এলাকার সচেতন মানুষ, এলাকার প্রতিবাদী যুবক মোহাম্মদ মাজিদ, তারা এগিয়ে এসে বিষয়টা নিয়ে থানায় জানায় এবং পুলিশ তাদের গ্রেপ্তার করে। ফলে এই পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিজেপি লেজে গোবরে অবস্থা হয়েছে, ফেসে গেছে, মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। ফলে দৃষ্টি ঘোরানোর জন্য বিভিন্ন মানে কি বলবো, মানুষকে একটু সাম্প্রদায়িক উত্তেজনায় একটু দাঙ্গা ফাঙ্গা লাগাবে, খুনোখুনি করবে, হিন্দু মুসলিম করবে, সব ভুলে যাবে। হ্যাঁ, খাওয়া দাওয়া ভুলে গিয়ে চাকরি বাকরি, বেকারত্ব, হকার বেকার সব সব ভুলে গিয়ে তখন হিন্দু মুসলিম করে মারামারি করে মরবে। মানে এটাই চায় বিজেপি। এই কারণেই নিজেরাই নিজেদের ধর্মের ক্ষতি করে হিন্দুদেরকে তাতিয়ে তোলার চেষ্টা করছে। যাই হোক, ছোট্ট ভিডিও আপডেট দেওয়ার জন্য প্রত্যেকে ভিডিওটা শেয়ার করবেন। এরপরে একটি বড় ব্রেকিং নিউজ আছে, আর কিছুক্ষণ পরে ঠিক 2-2:30 নাগাদ আরেকবার লাইভে আসবো। আর একটা বড় খবর আছে এই মুহূর্তের, তো সেটা একটা লাইভে আপডেট দেবো। ইনফরমেশনগুলো চলে আসুক, তারপরে আপনাদের সরাসরি আপডেট দেবো। ধন্যবাদ সবাই, ভিডিওটি শেয়ার করুন। এটা এই মুহূর্তে শেয়ার করা খুব দরকার, নাহলে এরকম ঘটনা আরো কোথাও কোথাও ঘটাতে পারে বিজেপি, এবং মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য, বিজেপির এই অপকর্ম ঢাকার জন্য এই ধরনের ঘটনা ঘটাতে চলেছে। ফলে সাবধান থাকুন, সতর্ক থাকুন, চোখ কান খোলা রাখুন। আর বিজেপির ভয় দেখিয়ে লাভ নেই। এখন সারা দেশে বিজেপিকে লোকে যা গালাগালি করছে ধারণার বাইরে। তো ভয় পাওয়ার দরকার নেই, প্রতিবাদ চালিয়ে যান, আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করুন। তো একজন কি লিখেছে, অভিষেক ঘোষ, ব্যাটারি এখনো ডিপ স্টেট ফান্ডিং পাচ্ছিস? আরে গান্ডু বোকাচোদা, তুই জানিস কি ডিপ ফান্ডিং কি হয়? কে দেয় টাকা? টাকাটা দেয় কে? তোর বাপ, ট্রাম্প, রাশিয়া, না সৌদি আরবের রাজারা? যে জিনিস নিয়ে তুই জানিস না সেই জিনিস নিয়ে জ্ঞান দিতে আসিস না। ডিপ স্টেট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আমেরিকা CIA, তারা বিভিন্ন দেশের রাজনৈতিক নেতাদের কন্ট্রোলার, পাবলিককে না। মোদিকে সরাতে হবে না কাকে আনতে হবে, হাসিনাকে সরাতে না কাকে আনতে হবে, এইগুলো তারা ঠিক করে তাদের অর্থনৈতিক প্রজেক্ট ফুলফিল করার জন্য। পাবলিককে দিয়ে কিছু হয় না। মানুষ প্রতিবাদ করবে, তার নিজের অধিকার প্রতিবাদ করবে। আর আমি এই যে দাঙ্গার পরিকল্পনা ফাঁস করলাম, ভিডিও করলাম, তোর কাছে এটা কি মনে হলো? এটা আমি ভুল করেছি? ওটা যেটা দাঙ্গাটা লাগলে ওটা ঠিক ছিল? তোদের মতো গান্ডু আছে বলেই মানে দেশের অবস্থা এই।
একজন লিখেছেন চন্দন দাউডি লিখেছেন ওয়ার ইজ দ্য গ্যাংস্টার গুন্ডা দমন আইন। হ্যাঁ, গুন্ডা দমন আইন, ওরা গুন্ডামি করলে ওটা গুন্ডামি নয়, প্রতিবাদ করলে সেটা গুন্ডামি। ঠিক আছে, যাই হোক, সবাই ভালো থাকবেন, ভিডিওটি ব্যাপক শেয়ার করুন, ধন্যবাদ সবাই। নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকালকে আমি একটা পোস্ট দিয়েছিলাম নরেন্দ্র মোদীর ব্যাপারে। সেই পোস্টে অনেকেই আগ্রহী দেখলাম না, হয়তো ভেবেছে আমি একটা ছেড়ে দিয়েছি গুজব বাজারে। গুজব কি না, আজের কাগজে দেখুন এখানে কি লেখা হয়েছে। মোদীর উত্তরসূরি খুঁজছে বিজেপি, সংঘ পরিবার দাবি রাহুলের। ভালো করে দেখুন, আজকের তারিখটাও দেখে নিতে পারেন, ওপরে লেখা রয়েছে। আর এটা হচ্ছে কপি। তবে রাহুল যেটা দাবি করছে, বিজেপি খুঁজছে না, খুঁজছে সংঘ। এখন 2025-এ একটা এই উঠেছিল, যে তর্ক বিতর্ক উঠেছিল যে 75 বছর বয়স পর্যন্ত রাজনীতি করবে, 75-এর পর নবীন রাজনীতিকদের তুলে আনতে হবে, নইলে একই শাসন ব্যবস্থা একই মন্ত্রী যদি চালিয়ে যান তাহলে পরবর্তী প্রজন্মকে সুযোগ দেব কি করে। এটা মোহন ভাগবতের একটা যুক্তি ছিল। সেই যুক্তিটা তিনি গতকালকে জার্মানি রওনা হওয়ার আগে সংঘ পরিবার যখন তাকে শুভেচ্ছা জানানোর জন্য ডেকেছিলেন, তখন উনি এই কথাটাই বলেছেন যে দেশের স্থিতিশীল ব্যবস্থাকে অস্থিতিশীল করতে 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 শেষে গিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি কেন? বাংলাদেশ এমন একটা জায়গায় পৌঁছে গেল, সেই সময়টুকু দিলাম আমরা কেন? এই প্রশ্নটা তিনি তুলেছেন। আমি এখানে ওনার যে বক্তব্য তার একটা ছোট অংশ আপনাদেরকে আমি শোনাই, তাহলে বুঝতে পারবেন যে উনি কি বলছেন। খুব ছোট, 2-3 সেকেন্ডের ছোট একটা বক্তব্য ওনার আছে। कि शाल जब उड़ी जाती है तब उसका अर्थ ये होता है कि अब आपकी आयु हो गई, अब जरा बाजू हमको करने दो। कि शाल जब उड़ी जाती है तब उसका अर्थ ये होता है कि अब आपकी आयु हो गई, अब जरा बाजू রাহুল গান্ধী কি বলছেন? রাহুল গান্ধী বলছেন বিজেপি ও সংঘ পরিবার নরেন্দ্র মোদীর উত্তরসূরি খোঁজার কাজ শুরু করে দিয়েছে বলে দাবি করলেন রাহুল গান্ধী। বুধবার সন্ধ্যায় কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে দলের নেতাদের সামনে তিনি একথা বলেন বলে সূত্রের খবর। লোকসভার বিরোধী দলের নেতা রাহুলের যুক্তি, বিজেপি ও সংঘ পরিবার বুঝেছে নরেন্দ্র মোদীকে মুখ করে 2029-এর লোকসভা নির্বাচনে লড়তে গেলে আর ভোট মিলবে না। একই সঙ্গে কংগ্রেসের ঐক্যের জোরে কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেছেন ভোটে হারাতেই তৃণমূল ভেঙে টুকরো হয়ে ছড়িয়ে গিয়েছে, কিন্তু কংগ্রেস ভোটে হারলেও এভাবে ভেঙে পড়েনি। এরপর রাজনৈতিক কথাবার্তা রয়েছে, তার ব্যক্তিগত জীবন আছে, আমি সেইগুলো গেলাম না। তিনি চা বিক্রি করতেন, সেখান থেকে কীভাবে গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছিলেন না হয়েছিলেন সেটা সবাই জানে। অর্থাৎ রাহুল গান্ধীও তো খবর রাখেন সংঘ পরিবারের মধ্যে কি চলছে না চলছে। আজকে আমি মাসল পাকিয়ে আমি বলে দিলাম ঘাট মে ঘুষকে মারেঙ্গে, তারপরে আমি একবার পাকিস্তানকে মেরে দিয়ে আমি 4 দিনের মাথায় ওরা যুদ্ধবিরতি চাইলো, আমিও যুদ্ধবিরতি করে দিলাম। কেন? আমি তখনই বলেছিলাম একেবারে নির্মূল করে দাও, তাহলে আজকের এই অবস্থা হতো না। আপনারাই বলুন, আমি কি অন্যায় বলেছিলাম? কাল সেই 2024-এ যদি আমরা 2024-এ আমরা যদি পাকিস্তানকে মেরে যদি আমরা একবার পাট করে দিতাম, তাহলে বাংলাদেশে এসে পাকিস্তান এইটা করতে পারতো? করতে পারতো না। সুযোগ কে দিল? সুযোগ আমরা দিয়েছি। আর আমাদেরও একটা দোষ আছে, সেটা হচ্ছে ব্যুরোক্রেটিক একটা সার্কেল। এ ধরুন আমাদের সেনাবাহিনী প্রধান আছে, আমাদের নৌবাহিনী প্রধান আছে, আমাদের বিমান বাহিনী প্রধান আছে, আমাদের একজন সিডিএস আছে, কিন্তু সমস্ত ক্ষমতাটা কার হাতে জানেন? সমস্ত ক্ষমতাটা হচ্ছে ডিফেন্স সেক্রেটারির হাতে।
এই যে ব্যুরোক্রেটিক ধাঁচা, এই ব্যুরোক্রেটিক ধাঁচা থেকে আমাদের বেরোতে হবে। যে ডিফেন্স সেক্রেটারি আমাকে অর্ডার দেওয়ার কে, সে তো একটা আইএএস, সে তো গিয়ে সীমান্তে লড়তে যাবে না। সে প্রধানমন্ত্রীকে বুদ্ধি দিচ্ছে, এখন করা ঠিক হবে না, ওইটা করা ঠিক হবে না, ওইটা করা ঠিক হবে না। এরা কি, এরা 70-80 সালের মধ্যে এরা পাশ করেছে, তখন শীত যুদ্ধ চলছিল। শীত যুদ্ধে কি চলেছে না, সব পক্ষকে ঠান্ডা করে চলো। এরা সেই আদর্শে বিশ্বাসী, পড়াশোনা করেছে। নতুন প্রজন্মের যারা এই 2017-18 থেকে যারা উঠে আসবে, তারা কিন্তু অনেক বদলে যাবে, মারের বদলে মার। কিন্তু এই ব্যুরোক্রেটিক আমাদের এই আস্তরণ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রীকে সিদ্ধান্ত নিতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে সিদ্ধান্ত নিতে হবে যে এখন কি করা উচিত, এখন কি করা উচিত নয়। নইলে একটা সামান্য ককরোচ পার্টি পুরো দিল্লি তামাম পুরো নাচিয়ে দিল। আমি শুরুতেই যদি শেষ করে দিতাম, অথবা কৃষি আন্দোলন 4 মাস ধরে আমরা সিন্ধু বর্ডার আমরা আটকে রেখে দিলাম। আমরা সময় দিয়েছি বলেই তো আজকে এই অবস্থা হয়েছে। এটা নিয়ে কিন্তু জনমানসে ক্ষুব্ধ আছে, জনমানসে। তারপর কি, বাংলার মানুষ তো আরো ক্ষুব্ধ হয়ে আছে এই কারণে যে বাংলাদেশের বা বাংলার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ দুহাত উজাড় করে দিয়ে ভোট দিয়েছিল নরেন্দ্র মোদীকে। 94% প্রায় ভোট পড়েছিল, আর ম্যাক্সিমাম ভোটটাই নরেন্দ্র মোদী পেয়েছিলেন। কেন না, তৃণমূলের ওপরে বিরক্ত হয়ে। তৃণমূলের চোট্টামি, গুন্ডামি, সন্ত্রাস, এর বিরুদ্ধে মানুষ রায় দিয়েছিল বিজেপিকে। বিজেপি এই যে চোর, গুন্ডা, বাটপার, বদমাইশ যেগুলো আছে, সেগুলো যখন জিতে এলো, বিজেপি তাদের দলে নিয়ে নিল। তাহলে আমাদের ভোটের মূল্যটা কি রইল? আমার আবেগ, আমার অধিকার, ভোটের যে অধিকার, সেই অধিকারটা তো ছিনিয়ে নিলে। আমায় জিজ্ঞেস করেছে একবার। এই যদি চলতে থাকে তাহলে কিন্তু বিজেপির কপালে দুঃখ আছে। যত ভালো কাজই শুভেন্দু অধিকারী করুক না কেন, বিজেপির কপালে দুঃখ আছে। আর কোনোদিন কোনো পার্টিকে হোয়াইট ওয়াশ করে দেবেন না। কোনোদিন কোনো পার্টি হোয়াইট ওয়াশ হয় না, সে কিন্তু অঙ্কুরে থাকে। আবার বীজ থেকে তারা চারা হয়ে কিন্তু বেরোয়। 10-15 বছর হয়তো চুপ করে থাকবে, তারপর আবার চারা হয়ে বেরোবে। আমাদের ভারতবর্ষে 15 বছর অন্তর, ম্যাক্সিমাম 15 বছর অন্তর সরকার চেঞ্জ হয়ে যায়। কারণ একটা অ্যান্টি ইনকামবেন্সি হাওয়া তৈরি হয় ম্যাক্সিমাম 15 বছর। তা 15 বছরের মাথায় এসে যে ভুলগুলো মোদি করছেন, সেই ভুলগুলোর মাসুল হয়তো দিতে হতে পারে, সেটা সংঘ পরিবার বুঝতে পারছে। সংঘ পরিবার বুঝতে পেরেই ওই কথাটুকু বলে বেরিয়ে গেছেন মোহন ভাগবত। ছোট্ট কথা, যে 75-এর মধ্যে শেষ তো করো বাবা, নেক্সট জেনারেশনকে তো সুযোগ দাও। মোদিজির বয়স কত হয়েছে? মোদিজির বয়স হচ্ছে 75। আর অমিত শাহ তো বলেছেন আমি লড়বো না। অমিত শাহর বয়স হচ্ছে 61। তিনি বলেছেন আমি প্রধানমন্ত্রী হব না, কারণ হার্টের প্রবলেম রয়েছে, আমার প্রধানমন্ত্রী হব না। রয়েছেন লাইনে হেমন্ত বিশ্ব শর্মা এবং যোগী মহারাজ। অনেকের হয়তো শুনতে খারাপ লাগছে, কিন্তু যোগী মহারাজ আজকে যদি প্রধানমন্ত্রী হতেন, তাহলে কিন্তু বাংলাদেশের কপালে অনেক আগে দুঃখ ঘটে যেত। অথবা যদি এখানে রাহুল গান্ধী থাকতেন বা প্রিয়াঙ্কা গান্ধী থাকতেন, ঠাকুমার রক্ত কিন্তু বইছে ধমনীতে। প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী কি বলেছেন? রাহুল গান্ধী বলেছে শেখ হাসিনা আমার মায়ের মতো, তার এখানে থাকার কোনো বৈধতার দরকার নেই। তা মায়ের দেশকে এরকম ভাবে তছনছ করছে, সে ছেড়ে দেবে? সুতরাং আমার বক্তব্য যেটা হচ্ছে, আপনারা হয়তো মোদিকে সমর্থন করেন, আমিও মোদিকে সমর্থন করি, কিন্তু মোদির এই যে ওই কি বলে গরম করে তারপরে ঠান্ডা করে খাবো, এইটাতে কি হয়, সমাজ বিগড়ে যায়। একটা পুরো যুব সমাজ উজাড় হয়ে গেল। কেউ আহত হলো, কেউ হসপিটালে গেল, কেউ অঙ্গহানি হলো, এই তো হলো।
আমি যদি প্রথম দিন যদি ওয়াংচুকে আমি যদি মানে এর থেকে তুলে দিতাম, অনশন থেকে তুলে দিতাম, তাহলে এটা হতো? আমি ওই দীপকে আমি যদি প্রথম দিন অ্যারেস্ট করে নিতাম, তাহলে এই জিনিসটা হতো না। আমি বাড়তে দিয়ে তারপরে আমি থামানোর চেষ্টা করি। তারপর আপনাদের আর একটা খবর দেখাই, সেটা হচ্ছে বিকেলবেলা করবো, এখন ভিডিও লম্বা হয়ে যাবে। আমি তো বলি যে একটা করে বন্ধ হবে, পেট্রোলিয়াম বন্ধ হলো, এবার জল। এই দেখুন, গঙ্গা চুক্তি নারাজ নীতিশরা, এটা করবো বিকেলবেলা। আমি বলছিলাম না একটা করে বন্ধ হবে, এদের আমি চিনি, হাড়ে চিনি। প্রথমে বললো যে হবে না, কি বলে, পেট্রোল যাবে না। আমরা আমাদের আভ্যন্তরীণ ব্যবস্থা দেখছি, ওই দেখা মানে শেখ হাসিনার ওই প্রত্যাবর্তনের দেখার মতো। এবার পরিষ্কার বলে দিয়েছে যে আমরা গঙ্গা চুক্তি করতে রাজি নই। এই খবরটা পুরো আমি করব সন্ধ্যেবেলার এতে। তার মানে আপনারা গঙ্গা এবং তিস্তার এক ফোঁটা জল পাবেন না। সে তারেক রহমান আসুক আর তারেক রহমান না আসুক, আর তারেক রহমানকে তেল মারার আর কোনো দরকার নেই। যথেষ্ট তেল মেরেছেন, তেলে হড়হড়িয়ে যাচ্ছে। এবার তেল ছাড়ুন। রেডির তেল মাখিয়েছেন পুরো একেবারে। কেন মাখিয়েছেন, কি উদ্দেশ্যে মাখিয়েছেন, আমার তো আগাবাস্তলা আমার মাথায় ঢুকছে না। তো ভিডিওটা বাড়াবো না, এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।